শুভ সন্ধ্যা প্রিয় গ্রামার প্রেমী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সাথে রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার গতকালকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস শেয়ার করেছিলাম। সেই স্ট্যাটাসটি হলো যে আমি ক্লিপস টফেল থেকে বাংলা এক্সপ্লেনেশন সহ আমি ক্লাস মোটামুটি 50টির মতন ক্লাস প্রতিনিয়ত নেব এবং এখানে যারা অংশগ্রহণ করবে আমি আশা করছি যে সকলেই গ্রামারের প্রতি একটা স্বচ্ছ ধারণা বা ক্লিয়ার কনসেপশন তাদের মধ্যে চলে আসবে। তো তারই অংশ হিসেবে আজকে আমি উপস্থিত হয়েছি। কিন্তু আমার এই পরবর্তী ক্লাসগুলো পেতে ইউটিউবে আক্তারুল ইংলিশ লিখে সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাওয়া যাবে এবং আমার পরবর্তী ক্লাসগুলো ওই চ্যানেলে আপলোড দেওয়া থাকবে ইনশাল্লাহ। তো যাতে এই ক্লাসগুলো যথাসময়ে পাওয়া যায় তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি এবং সাথে বেল বাটনটি একটু বাজিয়ে দেবেন। তাতে পরবর্তী নোটিফিকেশানের মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যে আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা হয়েছে। তো গ্রামারের প্রতি আমরা প্রায় 12-14 বছর পড়াশোনা করার পরেও গ্রামারের প্রতি আমাদের একটা মিসকনসেপশন থেকেই যায় যে আমরা গ্রামারের প্রতি তেমন একটা দখলদারিত্ব করতে পারি না। কিন্তু তা করলে তো আর চলবে না, যেহেতু বর্তমান কম্পিটিটিভ ওয়ার্ল্ড টিকে থাকার জন্য আমাদের অবশ্যই গ্রামারের প্রতি একটা ভালো দক্ষতা বা দখল থাকা আবশ্যক। তো আমি প্রথমে ক্লিপস টফেল বইয়ের কভার পেজ এর ছবিটা দিয়েছি যাতে করে বোঝা যায় যে আমি সে বইয়ের হুবহু, যেহেতু এই বইটি ইংলিশ ভার্সনে লেখা, ইংলিশ ভার্সনে আমরা যেহেতু বাংলাদেশি লার্নার আমরা অনেক সময় ইংলিশের ব্যাখ্যা পুরোপুরি বুঝতে সক্ষম হই না, তাই আমি ব্যবস্থা করেছি যে এই বাংলা ব্যাখ্যাগুলো উপস্থাপন করার এবং পুরো বইটা আমি বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করব আমার পর্যায়ক্রমিক ক্লাসগুলোতে। তো আজকে প্রথম লেকচার, আজকে লেকচার 1 বাই এমডি আক্তারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বোয়ালিয়া বিএল হাই স্কুল, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। তো আজকের প্রথম টপিকসটা হচ্ছে গ্রামার রিভিউ। আমরা গ্রামার রিভিউ করব এবং পর্যায়ক্রমিক যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো নিয়ে একটু বাসায় চর্চা করব এবং পরবর্তীতে যদি সমস্যা হয় তো আমরা অবশ্যই আমার এই ইউটিউব ক্লাসগুলো বারবার দেখে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। প্রথমে আর্টিকেল নাম্বার 1, এখানে দেওয়া আছে রুলস হচ্ছে নিয়মকানুনগুলো। নিয়মকানুনগুলো ক্লিপসের বইয়ের যতগুলো নিয়মকানুন রয়েছে এই নিয়মকানুনগুলো আমরা একটু চেষ্টা করব জানার। তো আসলে রুলস একে কি বলা হয়েছে ক্লিপসে, ব্যাকরণে রুল বলতে বোঝানো বা বোঝায় সাধারণত শ্রেণীভুক্তিকরণ বলতে এমন একটি জিনিসকে বোঝানো হয় যেখানে শব্দের অর্ডারিং সিস্টেম অনুযায়ী একটা শব্দের পরে আরেকটি শব্দ কীভাবে বসে, নাউনের পরে অন্য একটি ওয়ার্ড বসে বা নাউনের পরে ভার্ব বসে, কীভাবে বসে এই শ্রেণীভুক্তি করার নিয়মটাই হলো রুল। এটি দ্বারা ব্যাকরণের অবকাঠামোগত আচরণ নির্ধারিত হয়ে থাকে। এটি একটি রুল সকল উদাহরণ বা দৃষ্টান্তের ক্ষেত্রেই যে অপরিহার্য ফলস্বরূপ হবে সেটা কিন্তু নয়, এটি সচরাচর সত্য বা প্রয়োগযোগ্য। তাই এ বইয়ের উল্লেখিত রুলগুলোর সাথে যদি কোনো এক্সাম্পল এর হুবহু বা অবিকল মিল খুঁজে না পাওয়া যায় এতে উদ্বেগের কোনো কিছু নেই। ইন দিস গাইড, এই গাইডে কি বলা হয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট বলছে ইন্ডিকেটস অপশনাল ইউসেজ হোয়েন ইউজড ইন আ রুল। যখন একটা নিয়ম ব্যবহার করা হবে এটা অপশনাল, অর্থাৎ এটা ঐচ্ছিক হবে, আবশ্যিক হবে না যদি আমরা সেখানে ফার্স্ট ব্র্যাকেটের উপস্থিতি পাই। তারপরে দেওয়া আছে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যে কোনোটা যদি থাকে, ইন্ডিকেটস আইদার ওয়ান চয়েস অর দ্য আদার। এখানে ওয়ান চয়েস আর আদার বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে আর কি, এখানে ব্র্যাকেটের মধ্যে হ্যাজ এবং হ্যাভ দুটি ভার্ব দেওয়া আছে। তো এগুলোকে আমরা হ্যাভ ভার্ব বলে থাকি, আর একটা আছে হ্যাড। তো এখানে দুইটি দেওয়া আছে, হ্যাজ দেওয়া আছে এবং হ্যাভ দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে ইকুয়াল আইদার হ্যাভ অর হ্যাজ, এর অর্থ হলো যে এখানে নাম্বার পার্সন অনুযায়ী আমরা হ্যাজও ব্যবহার করতে পারি, হ্যাভও ব্যবহার করতে পারি, মানে দুটো চুজ করার অপশন রয়েছে এখানে। এরপরে মেথডটা জানবো যে এই আসলে ক্লিপস কোন মেথডের আলোকে এই বইটা অনুসরণ করা হয়েছে। এটা হলো আর্টিকেল নাম্বার 2, দ্য মেথড অফ স্টাডি। এই বই ব্যবহার করে ইংলিশ গ্রামার এর দক্ষতা আনতে হলে এখানে সংযুক্ত যে নমুনাগুলো বা নমুনা উদাহরণগুলো ও নিয়মগুলো সঠিকভাবে চর্চা করতে হবে। প্রত্যেকটি অধ্যায় শেষে দক্ষতা যাচাই এর জন্য এক্সারসাইজ পার্ট সংযুক্ত করা হয়েছে। এই যদি এরপরও আপনারা ভুল করতে থাকেন তবে প্র্যাকটিস
প্র্যাকটিস টেস্ট এর উত্তর দেখে সংশ্লিষ্ট প্রশ্নের ব্যাখ্যা দেখে ভুল সংশোধন করার একটা ব্যবস্থা রয়েছে বা করা যায়। তো দেখা যাক এখন আর্টিকেল নাম্বার 3-এ কী বলা হয়েছে, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ, সাধারণ ইংরেজির সেন্টেন্স এর ধরন, সাধারণ ইংরেজি সেন্টেন্সের ধরন। এখন দেখা যাক সর্বপ্রথমে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট। সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে যে জিনিসটা থাকে সেটা হলো ভার্ব, ভার্বের পরে অবশ্যই কমপ্লিমেন্ট থাকে, অনেক বাক্যে আবার কমপ্লিমেন্ট নাও থাকতে পারে। কমপ্লিমেন্টের পরে আরও একটা জিনিস যোগ বা সংযুক্ত করা হয়ে থাকে বা করা যেতে পারে, সেটা হলো মডিফায়ার। এটা ক্লিপসের বইয়ে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা সাবজেক্ট ভার্ব অথবা অনেক সময় সাবজেক্টবিহীন অনলি ভার্ব দিয়েও আমরা সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি। তো যা হোক, আমরা দুটো এক্সাম্পল লক্ষ্য করে দেখি। প্রথম এক্সাম্পল দেওয়া আছে, জন অ্যান্ড আই আর এ পিৎজা লাস্ট নাইট। লাস্ট নাইটটা এখানে হচ্ছে মডিফায়ার, আর এ পিৎজা হচ্ছে কমপ্লিমেন্ট, আর হচ্ছে ভার্ব, জন অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। আমরা পরে আর একটা এক্সাম্পল দেখি একটু। উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক। এখানে লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহে আমরা প্রেজেন্ট পারফেক্ট পড়াশোনা করেছি আর কি, করেছিলাম। তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কমপ্লিমেন্ট এবং লাস্ট উইক হচ্ছে মডিফায়ার। মডিফায়ার কি? মডিফায়ার হলো যে পূর্বের সেন্টেন্সটাকে বিশেষিত করে আর কি। তো এখানে লাস্ট নাইট এবং লাস্ট উইক দ্বারা পুরো সেন্টেন্সটাকে বিশেষিত করা হয়েছে। অ্যাডভার্ব অফ টাইমগুলো মডিফায়ার হিসেবে বসতে পারে। এগুলো সেন্টেন্সের দুইটি জায়গা, মোস্টলি দুইটি জায়গাতে বসতে পারে, একটা সেন্টেন্সের শুরুতে এবং একটা সেন্টেন্সের শেষে। সাধারণত এই অবস্থানগুলো হয়ে থাকে আর কি। এখন আমরা জানব সাবজেক্ট কি। এখন সাবজেক্ট প্রশ্নটা হয়েছে সাবজেক্ট। এখন দেখি আমরা সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট নাম্বার, এখানে সাব আর্টিকেল বলা হয়েছে এ। সাবজেক্ট হলো অ্যাক্টিভ সেন্টেন্সের একটি বিশেষ এজেন্ট বা নিযুক্তক। এজেন্টের ভালো বাংলাটা হলো নিযুক্তক। এখন দেখা যাক এটি হলো সেই ব্যক্তি বা বস্তু যা কাজ করে বা সেন্টেন্সের কর্ম সম্পাদনের জন্য দায়ী থাকে। এক কথায় অ্যাক্টিভ সেন্টেন্সে যে কাজই ঘটুক না কেন এর জন্য পুরোপুরি দায়ী থাকবে সাবজেক্ট, এবং এটি সাধারণত ভার্বের পূর্বে বসে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলা হয়েছে যে ভার্বের পূর্বের দিকে অবশ্যই সাবজেক্টটা বসে। এখানে একটা নোট দেওয়া হয়েছে, তার মানে এটা হলো একটা অবশ্যই আবশ্যকীয় বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। সাধারণত একটি সেন্টেন্স এ একটি সাবজেক্ট থাকে, তবে ইম্পারেটিভ ইনস্ট্যান্স এর ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা আমরা তেমন একটা দেখতে পাই না, তখন আমরা সেটাকে বলে থাকি যে ইউ, অর্থাৎ সেকেন্ড পার্সনটা লুকায়িত অবস্থায় থাকে, কিন্তু মনে মনে এটা ধরে নিতে হয় যে সেখানে একটা ইউ অবশ্যই আছে। এখানে দেখা যাক শুড বি আন্ডারস্টুড। এক্সাম্পলটা দেওয়া হয়েছে শুড বি আন্ডারস্টুড, দ্যাট মিনস অর্থাৎ এর অর্থ হলো ইউ শুড বি আন্ডারস্টুড। এখানে শুড বি আন্ডারস্টুড বলতে আমরা এতটুকুই বুঝবো যে এখানে একটা ইউ সাবজেক্ট লুকা অবস্থায় রয়েছে। এখন আরও একটা এক্সাম্পল দেখি আর কি। এক্সাম্পল 1, কফি ইজ ডেলিশাস, নট ডেলিসিয়াস। দ্য প্রনাউন্সিয়েশন উইল বি ডেলিশাস, ডেলিশাস। তো কফি ইজ ডেলিশাস, হেয়ার কফি, the underlining word is coffee, so coffee is the subject here. And the another sentence or example is milk contain ক্যালসিয়াম। অর্থাৎ মিল্ক এর মধ্যে আমরা কি পেয়ে থাকি? ক্যালসিয়াম পেয়ে থাকি। এখানে মিল্ক এর নিচে আন্ডারলাইন করা আছে, আমি রেড মার্ক করে দিলাম ওয়ার্ডটাকে। এটাও একটা সাবজেক্ট। এখন সাবজেক্ট কী জিনিস হতে পারবে এটা আমাদের একটু জানা দরকার। বি আর্টিকেলে আমি তার একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আর্টিকেল বি এ বলা হয়েছে একটি সাবজেক্ট নাউন অথবা এর সর্বনাম বা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, অথবা ইমপার্সোনাল ভার্ব, অর্থাৎ যে ক্রিয়া কেবল প্রথম পুরুষ একবচনে ব্যবহৃত হয় এর সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। যখন কোনো সাবজেক্ট বা ইমপার্সোনাল ভার্বকে প্রেসিড করে তখন এটি বস্তুত নামের পরিবর্তে সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা নাউন অথবা প্রোনাউনকে ব্যবহার করতে পারি বা হয়ে থাকে। মূলত ইডিওমেটিক এক্সপ্রেশনের সময় আমরা যে এই জিনিসটা প্রকাশ করে থাকি আর কি। এক্সাম্পল 1, ইট রেইনস কোয়াইট অফেন হিয়ার ইন দ্য সামার। এখানে ইট এর নিচে আন্ডারলাইন করা আছে। এখানে ইটটা হচ্ছে একটা প্রোনাউন, ইটটা কি হয়েছে? প্রোনাউন। অ্যানাদার এক্সাম্পল,
ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড। এখানে ইটের নিচে আন্ডারলাইন করা হয়েছে, ইটটাও একটা সাবজেক্ট। নাম্বার সি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট তার নর্মাল পজিশানে থাকে না। অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্সে তার নর্মাল পজিশানে সাবজেক্ট ব্যবহার হয়ে থাকে না, তখন সেখানে ভার্বকে ডোমেইন করে কোনো ক্ষেত্রে ভার্ব এর পরে সাবজেক্ট বসে। অনেক অংশে এখন আমরা দেখে থাকি। এক্সাম্পল একটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এর এক্সাম্পল। এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে আর কি, দেয়ার ওয়াজ এ ফায়ার, এখানে দেয়ার দেখে ওয়াজ ভার্বটা ব্যবহার করা হয়নি, এখানে এ ফায়ার দেখে, অর্থাৎ এ ফায়ারটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাই এ ফায়ার দেখে ওয়াজ ভার্বটা ব্যবহার করেছে। দেয়ারের পরে অজও বসতে পারে, দেয়ারের পরে ওয়ারও বসতে পারে, এক কথায় দেয়ারের পরে সিঙ্গুলার প্লুরাল ভার্ব দুটোই বসতে পারে। কারণ ওয়াজ এর পরে, ভার্বের পরে যে সাবজেক্টটা থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল বসবে। দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। এখন আরও একটা এক্সাম্পল দেখি, ওয়াজ দেয়ার এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে আর কি, আগের সেন্টেন্সটা কি। তারপরে আরও একটা এক্সাম্পল দেখি, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম। এখানে মেনি স্টুডেন্টসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই মেনি স্টুডেন্টস দেখে তার পূর্বে অবশ্যই ভার্বটা ওয়ার ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল ব্যবহার করা হয়েছে। এখন দেখা যাক যে আমরা কি বললাম, যে অনেক সময় সাবজেক্ট দেখে যে ভার্বটা বসে, সাবজেক্টটা পুরোপুরি সামনে না বসে অনেক সময় ভার্বের পরেও সাবজেক্ট বসে থাকে। এখন আমরা তারই ধারাবাহিকতায় একটা এক্সাম্পল দেখলাম আর কি। এখন দেখা যাক আরও একটা এক্সাম্পল দেখি, ওয়ার দেয়ার মেনি স্টুডেন্টস ইন দ্য রুম। এখানে ওয়ার প্রথমে ভার্ব বসছে, তারপরে দেয়ার একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বসছে, মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, মেনি স্টুডেন্টসটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা আমি অবশ্যই তার নিচে সাবজেক্ট লিখে দিয়েছি এবং ভার্বের নিচে ভার্বটাও লিখে দিয়েছি। এখন যেহেতু আমাদের সাবজেক্ট আলোচনা করা হয়ে গেছে, এবার আমরা একটু জানবো ভার্ব সম্বন্ধে। ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়াপদ। ভার্ব শব্দের অর্থ ক্রিয়াপদ। একটা বাক্যে একটা ভার্ব থাকবে, এটা আবশ্যক। ভার্ববিহীন কোনো সেন্টেন্স হতে পারে না। অনেক সময় এক্সপ্রেশনগুলো আমরা লক্ষ্য করে থাকি। এখন দেখা যাক এই নাম্বার আর্টিকেলে কী বলা হয়েছে আবার ভার্ব সম্বন্ধে। সাধারণত একটি ক্লিয়ার স্টেটমেন্ট এ ভার্ব সাবজেক্টকে অনুসরণ করে, এটি সাধারণত সেন্টেন্স এর অ্যাকশনকে ইন্ডিকেট করে থাকে আর কি। তো আপনারা যারা আমার এই ক্লাস উপভোগ করছেন, আপনাদের প্রতি বিনীত আকুল আবেদন আমার, এই যে আপনাদের নিজ নিজ আইডি থেকে ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরা এই ক্লাসটাতে পার্টিসিপেট করার জন্য একটা সুযোগ পেয়ে যায় আর কি। একটি সেন্টেন্সে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। এক কথায় যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হলো ফাইনাইট ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ভার্বের প্রকারভেদ নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব অন্য একটি লেকচারে। এখন দেখা যাক একটা এক্সাম্পল দেখি, জন ড্রাইভস টু ফাস্ট। এখানে ড্রাইভস এর নিচে আন্ডারলাইন করা হয়েছে এবং জন হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে নাউন, এবং নাউনের পরে ভার্ব বসেছে। জন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তারপরে ভার্বটার শেষে এস অথবা ইএস যুক্ত হয়েছে। টু হয়েছে, এখানে ফার্স্টকে বিশেষিত করেছে টু। অ্যানাদার এক্সাম্পল, দে হেট স্প্যানিশ। এখানে দে হচ্ছে সাবজেক্ট, হেট হচ্ছে ভার্ব। তো যেহেতু দে প্লুরাল সাবজেক্ট এবং প্রোনাউন নাউন, এটা যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না। সাবজেক্টটা দেখে ভার্বটা বসবে, যেহেতু বহুবচন আমরা সাবজেক্টটা ব্যবহার করেছি, তাই ভার্বটা হবে বহুবচনে। নাম্বার বি আর্টিকেলে আমরা অন্য একটা জিনিস লক্ষ্য করব, কোনো সময় ভার্ব অর্থাৎ ফ্রেজ বা শব্দগুচ্ছ আকারেও থাকতে পারে। ভার্ব ফ্রেজ যেটাকে আমরা বলে থাকি, একটি ভার্ব ফ্রেজ এ সাধারণত এক বা একাধিক অক্সিলারি ভার্ব থাকে এবং একটি মেইন ভার্ব অবশ্যই থাকতে হবে। অক্সিলারি ভার্বগুলো সাধারণত মেইন ভার্বের পূর্বে বসে থাকে, যেমন জন ইজ গোয়িং টু মাইমা টুমারো। এখানে দেখি আমরা, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, জন হচ্ছে সাবজেক্ট, এই গোয়িংটা হচ্ছে আসলে এখানে পার্টিসিপল। আমরা মূলত যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি, এটা হবে পার্টিসিপল। এখন দেখা যাক, এই গোটা হচ্ছে এখানে মেইন ভার্ব, কিন্তু গোয়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে কেন? কারণ কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার্বটা ব্যবহার করবে তা পার্টিসিপল ফর্মে ব্যবহার করা হবে। এখন দেখা যাক, অক্সিলারি ইজ হয়েছে, মেইন ভার্বটা হয়েছে গো, নট গোয়িং। এখানে গো আইএনজি হয়েছে চেঞ্জিং ফর্মটা। আরেকটা এক্সাম্পল আমরা একটু লক্ষ্য করি, জেন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক। এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন আরও একটা অক্সিলারি ভার্ব, এবং এই রিডটা হচ্ছে মেইন ভার্ব এবং আইএনজি যুক্ত করা হয়েছে এবং পার্টিসিপল তৈরি করা হয়েছে আর কি। এক্সাম্পল,
অফ ভার্বস অ্যান্ড ভার্ব ফ্রেজ। আমরা এখন ভার্ব এবং ভার্ব ফ্রেজের এক্সাম্পলসগুলো একটু দেখব। শি উইল গো বস্টন নেক্সট উইক। এখানে উইল গো এটাকে আমরা ভার্ব ফ্রেজ হিসেবে অভিহিত করবো আর কি। আরও একটা এক্সাম্পল দেখি, জন ইজ ভেরি টল। এখানে ইজ হচ্ছে সিম্পলি একটা ভার্ব, দিস ইজ নট আ ভার্ব ফ্রেজ। আরেকটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি, জো হ্যাজ গন হোম। এখানে হ্যাজ গনটাকে ভার্ব ফ্রেজ হিসেবে আমরা অভিহিত করব, কারণ এখানে একটা ভার্ব নাই। ভার্ব ফ্রেজ বলতে গ্রুপ অফ ওয়ার্ডসকে বোঝানো হয়, অর্থাৎ একটা ভার্বকে বোঝানো হয় না, একাধিক ভার্বকে বোঝানো হয়। ম্যারি ইজ ওয়াচিং টেলিভিশন। এখানে ম্যারি হচ্ছে সাবজেক্ট, ইজ ওয়াচিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন দেখি, ইট ওয়াজ রেইনিং অ্যাট 6 o'clock লাস্ট নাইট। এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রেইনিং এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অ্যাট 6 o'clock এটা কমপ্লিমেন্টের একটা অংশ। এখন কমপ্লিমেন্ট সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, যেহেতু আমরা প্রথমে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এবং মডিফায়ার পড়েছিলাম, তো আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে এখন একটু জানার চেষ্টা করব। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট বা পূরক ক্রিয়া সম্পন্ন করে। কমপ্লিমেন্ট হলো পূরক, অর্থাৎ পরিপূর্ণ করা, ক্রিয়াকে সম্পন্ন করে। কাকে সম্পন্ন করে? একটি ক্রিয়াকে সম্পন্ন করে। এটি অনেকটাই সাবজেক্টের মতোই কাজ করে থাকে। তার মানে কমপ্লিমেন্ট কিসের মতো কাজ করে থাকে? অনেক সময় সাবজেক্টের মতোই কাজ করে থাকে। এটি সাধারণত নাউন বা নাউন ফ্রেজ হয়ে থাকে। নাউনও হতে পারে, আবার নাউন ফ্রেজও হতে পারে। এখন দেখা যাক যে কিন্তু সেন্টেন্স এ অ্যাক্টিভ ভয়েস এ থাকলে এটি ভার্বকে অনুসরণ করে, প্যাসিভ ভয়েসে থাকলে সেটা ভার্বকে অনুসরণ করে না। এখন দেখি, এখানে আরও একটা নোট রয়েছে। নোটগুলো আমরা অবশ্যই একটু রিমার্কস করে রাখবো, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার জন্য। এখন দেখা যাক, প্রত্যেক সেন্টেন্স এ এই কমপ্লিমেন্ট থাকে বা একটি কমপ্লিমেন্ট থাকে না, এবং একটি কমপ্লিমেন্ট কখনোই প্রিপোজিশনাল দিয়ে শুরু হয় না। কমপ্লিমেন্ট কি দিয়ে শুরু হয় না? প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। তাহলে ভার্বকে হট, আমরা দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করব। একটা ভার্বকে যদি হট এবং হোম দ্বারা কোয়েশ্চেন করা হয়, কী দ্বারা বললাম? হট এবং, আমি দেখি আন্ডারলাইন করে দিচ্ছি, এখানে আন্ডারলাইন করলাম হটের নিচে, এখানে আন্ডারলাইন করে দিলাম আর কি হোমের নিচে। এই দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কমপ্লিমেন্ট পাওয়া যায়। এক্সাম্পল দেখি একটু, জন বট এ কেক ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে কিন্তু কমপ্লিমেন্ট নয়, এ কেকটা হচ্ছে, এ কেক এখানে হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখা যায় হোয়াট ডিড জন বাই। এখানে আমরা কোয়েশ্চেন করে দেখতে পারি, হোয়াট ডিড জন বাই এ কেক, আনসারটা হবে এ কেক। অ্যানাদার এক্সাম্পল, জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। এখানে এ নিউ কারকে কমপ্লিমেন্ট হিসেবে ধরা আছে। হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং? এ কার ড্রাইভিং, অর এ নিউ কার ড্রাইভিং বা ওয়াজ ড্রাইভিং। এখানে নিউ কারটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা আরও একটা এক্সাম্পল দেখি, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক। সে কী পান করতে চায়? এখন দেখা যাক, শি স জন অ্যাট দ্য মুভিজ লাস্ট নাইট। এখানে জনটা হচ্ছে সাবজেক্ট, কমপ্লিমেন্ট, সরি, এখানে ভার্বের কমপ্লিমেন্ট হয়েছে। হোম ডিড সি অ্যাট দ্য মুভিজ? জন। দ্য নেক্সট এক্সাম্পল, দে কল্ড ম্যারি ইয়েস্টারডে। এখানে ম্যারিটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এই কল্ড ভার্বের কমপ্লিমেন্টটা হয়েছে ম্যারি। হোম ডিড দে কল ইয়েস্টারডে, কোশ্চেন যদি আমরা হোম দিয়ে জিজ্ঞেস করি তাহলে এখানে উত্তরটা পাওয়া যাবে ম্যারি। হি ওয়াজ স্মোকিং আ সিগারেট। এখানে এ সিগারেটটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ওয়াজ হি স্মোকিং, সে কি স্মোকিং করছিল? এ সিগারেট ছাড়া অন্য কোনো কিছুও হতে পারে এখানে। এখন দেখা যাক মডিফায়ার, যেহেতু আমাদের সেন্টেন্সের আলোচনা ছিল আজকে, লাস্ট যে কম্পোনেন্টসটা ছিল সেটা ছিল মডিফায়ার। এখন দেখি আমরা মডিফায়ারটা সম্বন্ধে একটু ডিটেলস কী বলা যায় বা আমাদের ক্লিপসের বই কী বলা আছে। মডিফায়ার বা রূপান্তরক সাধারণত সময়, স্থান বা কাজের ধরন নির্দেশ করে থাকে। মডিফায়ার এটা রূপান্তর করে বা একটা সেন্টেন্সকে বিশেষায়িত করে বা বিশেষিত করে। এখন দেখা যাক কী কী বিশেষিত করে। সাধারণত সময়ের বিশেষিত করে থাকে। কিসের বিশেষিত করে থাকে? সময়ের। আর একটা জিনিস করে থাকে, স্থানের বিশেষিত করে থাকে। আবার কিসের থাকে? কাজের ধরনেরও বর্ণনা করে থাকে। তখন একটা অতিরিক্ত সেন্টেন্স সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন আমাদের মধ্যে চলে আসে বা অতিরিক্ত ধারণা পেয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রিপোজিশনাল ফ্রেজ হয়। কোন ফ্রেজ হয়ে থাকে? এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা বলতে পারি এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে থাকে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ নাও হতে পারে অনেক সময়। অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস। এখানে ফ্রেজ বলতে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস জানবো যার একটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়। এক কথায় প্রিপোজিশনাল ফ্রেজ যদি বলা হয় সেটার স্টার্ট হবে প্রিপোজিশন দিয়ে। এখন এটি নাউন দিয়েও শেষ হয়। কী দিয়ে শেষ হয়? নাউন দিয়ে শেষ হয়। আমাদের তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের দুইটা জিনিস
একটু মনে রাখতে হবে, সেটা হলো যে প্রথমে শুরু হবে প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে নাউন দিয়ে। এখানে নোটে বিস্তারিত বলে দেওয়া আছে আর কি। আমরা দেখব যদি সেন্টেন্সে একাধিক মডিফায়ার থাকে, একটা সেন্টেন্সে আমরা অনেক সময় মডিফায়ার একাধিক পেতে পারি, তখন কি করব? তখন মডিফায়ার অফ টাইম সবার শেষে বসবে। যদি টাইমটা থেকে যায়, টাইমটা আমরা বসাবো সবসময় শেষে। অনেক সময় দেখি যে আমরা মডিফায়ারগুলো সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে অনেক সময় এই ওয়ার্ড অর্ডারিং সিস্টেমটা না জেনেই আমরা বসিয়ে ফেলি, যেটা অনেক সময় ভুল হয়ে যায়। তো এক্সাম্পলস অফ প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা প্রিপোজিশনাল ফ্রেজের একটা এক্সাম্পল দেখব। দেখি এখানে এক্সাম্পল হলো ইন দ্য ইভিনিং। দ্য ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ইন দ্য ইভিনিং, শুরু হয়েছে ইন দিয়ে যেটা প্রিপোজিশন, ইভিনিং সন্ধ্যা এটা হলো নাউন, দি হয়েছে একটা আর্টিকেল যেটা ইভিনিংকে বিশেষিত করেছে আর কি। অ্যাট দ্য ইউনিভার্সিটি, এখানে অ্যাট দ্য ইউনিভার্সিটিতে অ্যাট হয়েছে প্রিপোজিশন, যেটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, ইউনিভার্সিটি নাউন, তাই এখানে শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে, অর্থাৎ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আরেকটা দেখি অন দ্য টেবিল। অন দ্য টেবিল মানে শুরু হয়েছে অন প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে টেবিল নাউন দিয়ে। নাম্বার বি আর্টিকেল। বি আর্টিকেলে বলা হয়েছে যে প্রত্যেক সেন্টেন্স এ মডিফায়ার থাকে না, কারণ আমরা যেহেতু মডিফায়ার বলেছি তার মানে মডিফায়ার কি আবশ্যক? মডিফায়ার আবশ্যক নয়, কারণ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সে মডিফায়ার ব্যবহার করি, আবার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্স থেকে মডিফায়ারগুলোকে ল্যাপস করতে পারি। এখন দেখি সাধারণত হোয়েন, হোয়ার, হাউ দ্বারা প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। কী কী দ্বারা? আমরা 3টে ওয়ার্ড মনে রাখবো। 3টা ওয়ার্ড কী কী? 3টাই WH ওয়ার্ড, একটা হোয়েন, একটা হোয়ার, একটা হাউ। এই 3টা জিনিস দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা মডিফায়ার পেয়ে যাব। এখন দেখি মডিফায়ারের এক্সাম্পলগুলো দেখি আমরা। মডিফায়ারের এক্সাম্পলগুলো খুব ইজিলি আমরা পেয়ে যাব বা পেয়ে থাকতে পারি। জন বট এ বুক, এখানে জন বট এ বুক, হোয়ার ডিড জন বাই এ বুক, জন কোথায় একটা বই কিনেছিল। অ্যাট দ্য বুক স্টোর, এখানে বুক স্টোর মডিফায়ার অফ প্লেস, মানে এটা প্লেসকে বিশেষিত করেছে। এখন দেখা যাক জিল ওয়াজ সুইমিং, হোয়ার ওয়াজ জিল সুইমিং, দ্য আনসার হবে ইন দ্য পন্ড। ইয়েস্টারডে, এখানে মডিফায়ার অফ প্লেস আছে, মডিফায়ার অফ টাইম আছে, যেহেতু আমি একটু আগেই বললাম যে মডিফায়ার অফ টাইমটা অবশ্যই সেন্টেন্সের শেষে বসে, তাই মডিফায়ার অফ টাইমটা সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে আর কি। এখন আমরা যদি এখানে মডিফায়ার অফ টাইমটাকে যদি আগে ব্যবহার করতাম তাহলে অবশ্যই এটা ভুল হয়ে যেত, যে ইন দ্য পন্ড এটা মডিফায়ার অফ প্লেস, তাহলে প্লেসের পরে টাইম বসে, এটা একটু মনে রাখতে হবে। হি ওয়াজ ড্রাইভিং, হাউ ওয়াজ হি ড্রাইভিং, ভেরি ফাস্ট এখানে ব্যবহার করেছে, আনসারটা হয়েছে ভেরি ফাস্ট। তো ভেরি ফাস্ট হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, এটা ধরন প্রকাশ করেছে আর কি, মডিফায়ারের ধরন প্রকাশ করেছে। এখন দেখি একটা অন্য ভিন্ন এক্সাম্পল দেখি। দ্য মিল্ক ইজ ইন দ্য রেফ্রিজারেটর, এখানে ইন দ্য রেফ্রিজারেটর, ইন শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, রেফ্রিজারেটর নাউন দিয়ে, তাই এটা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। কোশ্চেন যদি করি তাহলে উত্তরটা আমরা পাবো হোয়ার ইজ দ্য মিল্ক, মিল্কটা কোথায়? রেফ্রিজারেটরে, তাই রেফ্রিজারেটরটা হচ্ছে ইন দ্য রেফ্রিজারেটর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা মডিফায়ার। এখন দেখি সি ড্রোভ দ্য কার, সে কার চালিয়েছিল বা ড্রাইভ করেছিল। হোয়ার ডিড সি ড্রাইভ, সে কোথায় চালিয়েছিল? অন মেইন স্ট্রিট, অর্থাৎ প্রধান সড়কে সে ড্রাইভ করেছিল, এটা হলো মডিফায়ার অফ প্লেস। উই এট ডিনার, আমরা ডিনার করেছিলাম। এখন হোয়েন ডিড উই ইট ডিনার, আমরা কখন ডিনার করেছিলাম বা খেয়েছিলাম? অ্যাট 7 o'clock, অ্যাট 7 o'clock এখানে বলা হয়েছে, যেহেতু অ্যাট 7 o'clock বলা হয়েছে, অ্যাট 7 o'clockটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। সি নাম্বার দেখব, মডিফায়ার সাধারণত কমপ্লিমেন্টকে অনুসরণ করে, তাহলে মডিফায়ার কাকে অনুসরণ করে? কমপ্লিমেন্টকে অনুসরণ করে থাকে আর কি। কারণ কমপ্লিমেন্টকে কীভাবে অনুসরণ করে? কিন্তু সর্বদা নয়, এটা আবার মাথায় রাখতে হবে যে অলওয়েজ কিন্তু কমপ্লিমেন্ট আবার মডিফায়ার কমপ্লিমেন্টকে কী করে না, ফলো করে না। কিন্তু মডিফায়ার কখনও প্রিপোজিশনাল ফ্রেজ হয় তখন সাধারণত ভার্ব ও কমপ্লিমেন্ট একই সঙ্গে বসে। ইনকারেক্ট একটা সেন্টেন্স আমি এখন বলছি আর কি, যেটার কারেকশন ফর্ম আমি করিয়ে দেখাবো আর কি। সি ড্রোভ অন দ্য স্ট্রিট দ্য কার, এখানে ব্যবহার করা হয়েছে সি ড্রোভ, সি ড্রোভ অন দ্য স্ট্রিট দ্য কার। কারেক্ট আনসারটা হবে আমাদের, কারেক্ট আনসারটা আমি অলরেডি করে দিয়েছি, সি ড্রোভ দ্য কার অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট দ্য কার না, এখানে ব্যবহার করা হয়েছে সি ড্রোভ, সি ড্রোভ
দ্য কার অন দ্য স্ট্রিট, তার মানে আমার উপরের সেন্টেন্সটা ভুল ছিল। এখন কিছু এক্সারসাইজ দেখি, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার নিয়ে কিছু এক্সাম্পল দেখব এবং আমি পরবর্তীতে এগুলোর আনসার বলে দেব। নিম্নোক্ত প্রশ্নগুলো থেকে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট ও মডিফায়ার শনাক্ত করো। তো আপনারা অবশ্যই একটু শনাক্ত করার চেষ্টা করবেন এবং শনাক্ত করা হলে অবশ্যই ভিডিও চলাকালীন অবস্থায় একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে এখানে কোন উত্তরটা রাইট হবে। তো আর কমেন্ট করার পরে উত্তরগুলো যেহেতু আমি পরে বলে দেবো, তখন আপনারা নিশ্চয়ই এগুলো একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আপনাদের উত্তরটা রাইট না রং হয়েছে সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। সাবজেক্ট জিল, ভার্ব ফ্রেজ ইজ বাইং এ নিউ হ্যাট, কমপ্লিমেন্ট ইন দ্য স্টোর, মডিফায়ার। সুতরাং এই বাক্য দুটোতে এটা করে দেওয়া আছে আর কি। বেটার ইজ শপিং ডাউন টাউন, সাবজেক্ট ভার্ব ফ্রেজ মডিফায়ার অফ প্লেস, এখানে ডাউন টাউনটাকে মডিফায়ার অফ প্লেস ব্যবহার করা হয়েছে আর কি। এখন এই দুটো আমি সুবিধা করে দিলাম বাকি এক্সাম্পলগুলো করার জন্য। এখানে 1 নাম্বার এক্সাম্পলটা দেখব, জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। এখানে সাবজেক্ট ভার্ব এবং মডিফায়ার আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব ফ্রেজ কোনটা এবং মডিফায়ার কোনটা। দ্য নেক্সট ওয়ান ইজ হেনরি অ্যান্ড মেরিকো হ্যাভ ভিজিটেড দ্য প্রেসিডেন্ট। এখানে আমরা সাবজেক্ট ভার্ব ফ্রেজ এবং মডিফায়ারটা আলাদা করার চেষ্টা করব। নাম্বার 3, উই ক্যান ইট লাঞ্চ ইন দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট শব্দটা কিন্তু আমরা ইংরেজি মতো করে উচ্চারণ করে থাকি, কিন্তু আসলে রেস্টুরেন্ট শব্দটা ইংরেজি নয়, এটা ফ্রেঞ্চ একটা ওয়ার্ড। আসলে এর ফ্রেঞ্চ ভাষায় এর উচ্চারণটা হবে রেস্তোরা, যেটা আমরা বললে অনেক গ্রামার প্রেমী ভাই বোনেরা মনে করবে মনে হয় যে যিনি আমাদের পড়াচ্ছেন মনে হয় ভুল পড়াচ্ছেন, কিন্তু আসলে রেস্টুরেন্ট শব্দের উচ্চারণটা হলো, যেহেতু এটা ফরাসি শব্দ সেহেতু ফরাসি ভাষায় এর উচ্চারণ করতে হবে রেস্তোরা, কিন্তু আমরা ইংলিশে এটাকে রেস্টুরেন্ট হিসেবেই ব্যবহার করে থাকি আর কি। নাম্বার 4, প্যাট শুড হ্যাভ বট গ্যাসোলিন ইয়েস্টারডে, ফ্রিজ গ্রো। The next one, 6 number, it was raining at 7 o'clock this morning. Number 7, she opened a checking account at the bank last week. Harry is washing dishes tonight right now. She opened her clock. Paul, William and Mary were watching television a few minutes ago. না আনসারগুলো মিলিয়ে নিতে পারি আমরা। নাম্বার 1, জর্জ হচ্ছে সাবজেক্ট, ইজ কুকিং হচ্ছে ভার্ব ফ্রেজ, ডিনার হচ্ছে কমপ্লিমেন্ট এবং টুনাইট হচ্ছে মডিফায়ার। নাম্বার 2, হেনরি অ্যান্ড ম্যারিকা এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব ফ্রেজ হচ্ছে হ্যাভ ভিজিটেড, আর দ্য প্রেসিডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। নাম্বার 3, উই হচ্ছে সাবজেক্ট, ক্যান ইট ভার্ব ফ্রেজ, লাঞ্চ হচ্ছে কমপ্লিমেন্ট, ইন দ্য রেস্টুরেন্ট টুডে, ইন দ্য রেস্টুরেন্ট হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর টুডে হচ্ছে মডিফায়ার অফ টাইম। নাম্বার 4, part is subject and should have bought এটা হচ্ছে verb phrase, gasoline হচ্ছে complement, yesterday হচ্ছে modifier of time। এভাবে আমরা পরবর্তী আনসারগুলো আমরা মিলিয়ে নিতে পারি। trees হচ্ছে সাবজেক্ট, grow হচ্ছে ভার্ব, এখানে মডিফায়ার কমপ্লিমেন্ট কোনোটাই নাই আর কি। আমি পূর্বেই বলেছি যে মডিফায়ার হলেই যে সব সময় কমপ্লিমেন্ট বা মডিফায়ার থাকবে তেমনটি কিন্তু নয়, আমরা এটাও একটু লক্ষ্য করতে পারি। এক্সাম্পলের নিচে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টগুলো আমি দিয়ে দিয়েছি আর কি। নাম্বার 8 আমরা দেখতে পারি, এটাও দেখতে পারি আর কি। 8 নাম্বার এক্সাম্পলটাও দেওয়া আছে। তো সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি আর কি। তো আপনারা যারা ঘরে বসে আছেন অবশ্যই ক্লাসটা দেখবেন এবং পুরোপুরি ক্লাসটা দেখবেন, টেনে দেখবেন না, কারণ টেনে যদি আপনারা ক্লাসটা দেখার চেষ্টা করেন আর কি তাহলে অনেক অংশে কিন্তু গ্যাপ থেকে যাবে, যেটা পরবর্তী লেকচারগুলোতে আমাদের বুঝতে অনেকটাই সমস্যা হবে। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমার প্যারাবল ইংলিশ হোমের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।